সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করে থাকি, যদিও বিগত কয়েকটি সেনা প্রধানকে নিয়ে আমাদের বেশ কিছু রিজার্ভেশন রয়েছে। মইনু আহমেদ থেকে শুরু করে আজিজ আহমেদ, এদের কর্মকাণ্ডে আমরা জাতি হিসেবে লজ্জিত হয়েছি। এখন প্রশ্ন হয়েছে, বর্তমান যে সেনা প্রধান তিনিও কি মইনু অথবা তার যে পূর্বসূরি যিনি ছিলেন আজিজ আহমেদ, তার পথে কি হেঁটে চলেছে? যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন চায় বিএনপি। রাজনৈতিক দেওয়ালিয়ত রুখতে সরকারকে তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। দর্শক আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের চাপে সেনাপ্রধানের পদত্যাগ, সেই সাথে কিন্তু আজিজকে কিন্তু পদত্যাগ করে দিয়েছে সেনাপ্রধান থেকে। সেই সাথে সাথে কিন্তু নতুন সেনাপ্রধান হয়েছে এই বাংলাদেশে। নতুন সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনাকে হুঙ্কার দিয়ে বলেছে নতুন নির্বাচন দিতেই হবে, নাহলে আমলিকে বাংলাদেশ থেকে নিষ্ক্রিয় করা হবে। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল? এটা কি যুক্তরাষ্ট্রের চাপেই নিয়েছে? অবশ্যই আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখি এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে ধাপে ধাপে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এই নিয়োগের আদেশ জারি করেছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। তিনি এতদিন চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী 23 জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে 23 জুন 2024 থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা আইন 2018 অনুসারে ওই দিন অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি 20 ডিসেম্বর 1985 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফল ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এমডিএস সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। তার সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি 12 ফেব্রুয়ারি 2009 থেকে 8 জুন 2010 পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে তিনি 27 জুলাই 2011 থেকে 11 নভেম্বর 2013 পর্যন্ত 2 বছরের বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিওসি হিসেবে 2 এপ্রিল 2014 থেকে 13 ফেব্রুয়ারি 2017 পর্যন্ত 3 বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং জিওসি নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা 3 বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড 2014, 15 ও 2016 এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন। স্টাফ হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড প্র্যাকটিস এসআইএনটি ও সেনা সদরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও, এনসিও একাডেমি, জেএনএ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড প্র্যাকটিস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং বিপসট এ অত্যন্ত সুনামের সঙ্গে সকল পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন। সেনা সদর সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব, উপসামরিক সচিব ও সামরিক সচিব এমএস হিসেবে বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন কর্তব্যরত ছিলেন। সেনা সদর জিএস শাখার চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এএফডি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় স্বতন্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলোতে ও সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। This climate change is affecting us very seriously. A lot of people are evicted from their houses. They're shifting to coastline, to the other areas. That is causing a lot of tension. So we have to also focus subsequently. That is the greatest danger.
যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন চায় বিএনপি। রাজনৈতিক দেওয়ালিয়ত্ব রুখতে সরকারকে তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারামুক্তির পর রাজনীতিতে আবারও সক্রিয়তা নিয়ে যমুনা টেলিভিশনকে বলেছেন, হতাশ না হলেও মুক্তির পথ খোঁজার চেষ্টা করছেন। বলেন, রাষ্ট্র টিকিয়ে রাখতে সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা। বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন একান্তে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বন্ধ হয়ে যাওয়া 28 অক্টোবরের মহাসমাবেশের পর শীর্ষ নেতাদের কারাবরণে দিশেহারা হয় বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে প্রায় বছর খানেকের বেশি সময় চলা আন্দোলন শেষ পর্যন্ত 7 জানুয়ারির নির্বাচন বর্জনে রূপ নেয়। নির্বাচনের 5 মাস পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তাদের আন্দোলনের সফলতায় মূল বাধা ছিল সরকারের চরম দমন নীতি। আপনার এই যে গুম করে দেওয়া, বিনা বিচারে আপনার হত্যা করা, তারপরে মিথ্যা মামলা দেওয়া, এটা একটা ভয়ঙ্কর ব্যবস্থা। কিন্তু আপনার মিথ্যা মামলা এটা একটা বড় হাতিয়ার। সরকারের যে আপনার একটা হত্যা মধ্য দিয়ে হলেও তাকে ক্ষমতায় টিকে থাকার তার যে নীতি, এই নীতিটাই আমাদেরকে বারবার করে আপনার ব্যাহত করছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এখানে। নেতাকর্মীদের হতাশা কাটানোই এখন দলটির মূল কাজ। সেই সঙ্গে কারাবন্দীদের মুক্ত করার দিকে নজর বিএনপির। নির্বাচন হয়ে যাওয়ার পরে হতাশার মতো একটা ব্যাপার যে এরকম একটা এসছে, সেটা থেকে কাটিয়ে ওঠাটাই আমার প্রধান কাজ। এবং আমাদের যে অসংখ্য নেতাকর্মী যারা মিথ্যা মামলায় পড়েছেন, যারা আপনার সাজাপ্রাপ্ত হচ্ছেন, প্রায় 1002 মতো নেতাকর্মী সভাপতি, এদেরকে বের করে নিয়ে আসা, সেভ করা, তাদের ফ্যামিলিগুলোকে সেভ করা, কর্মীদেরকে সেভ করা, এটা আপনার আমাদের এখন সার্ভাইভালের একটা ব্যাপার আছে এখানে। হতাশা আমার মধ্যে কাজ করে না, কিন্তু আমার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার পথ খোঁজার একটা চেষ্টা। মির্জা ফখরুলের মতে, ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে ভূ রাজনীতিকে সামনে রেখে নির্ধারণ করতে হবে দলের নীতি ও কৌশল। পিপলস টু পিপল রিলেশনশিপটা হচ্ছে সবচেয়ে বড় রিলেশনশিপ, ওই বন্ধুত্বটাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধুত্ব। বিএনপি নিশ্চয়ই ভারতের শত্রু না, কখনোই না। এবং বিএনপি তো কখনোই শত্রু মনে করেই না। বিএনপি তো ভারতের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে চায়। আমি মনে করি যে বিএনপির এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ভূ রাজনীতিকে সামনে রেখে বিএনপি অবশ্যই তাদের যে নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। মির্জা ফখরুল জানান, তাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে। দেশ ও জনগণের কথা বিবেচনা করে সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত নতুন নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। আমি মধ্যবর্তী নির্বাচন বলবো না, আমরা তো এই গত নির্বাচনটা কেউ নির্বাচনই বলি না। শুধু আমরা যেটা চাইবো সেটা হচ্ছে ইমিডিয়েটলি, যত দ্রুত সম্ভব, সেটা হচ্ছে একটা নতুন নির্বাচন করা। এই বিষয়টা সরকারের উপলব্ধি করা প্রয়োজন, নাহলে তো সরকার নিজেই আপনার অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। সরকার তো এখন যারা আছে সেই সরকারে তারা একটা রাজনৈতিক ব্যাংক্রাপ্সির মধ্যে চলে যাচ্ছে। আমি মনে করি যে সরকারের উচিত হবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে ওই লক্ষ্যে, অর্থাৎ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে কাজ করা। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক অবস্থা ফিরে না আসলে দেশ ও মানুষের সংকট আরও তীব্র হবে। জনগণকে সম্পৃক্ত করে জনগণের সমস্যা নিয়ে সোচ্চার থাকার কথাও জানান মির্জা ফখরুল। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।